নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে অসমঞ্জু মুখোপাধ্যায়ের লেখা জাদুকরি। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। প্রাঙ্গণের এক প্রান্তে অবস্থিত ক্ষুদ্র জীর্ণ রান্নাঘরখানির মধ্য হইতে ভাতের ফ্যান গালাইতে গালাইতে জগদ্দম্বা ডাকিল, ওরে ও খাঁদা, খাঁদা, ওরে কোথা গেলি রে? অনুসন্ধানের ডাক শেষ হইবার অনেকক্ষণ পরে সেই ঘরেরই ঠিক পিছনে খিড়কির পুকুরঘাট হইতে সাড়া আসিল। কেন গো? যা, খুলে গেল। ওরে বাস রে, বেচা দেখলি নিকো? হাত দুই তিন অন্তরে দণ্ডায়মান হারিদের বেচারামের হস্তেও সুতা খাটানো ধনুকের মতো বাঁকা একখণ্ড কঞ্চি শোভা পাইতেছিল, এবং তাহার সুতীক্ষ্ণ দৃষ্টি ক্ষুদ্র খড়ের ফাতনাটির প্রতি এমনই ঐকান্তিক একাগ্রতার সহিত নিবদ্ধ ছিল যে সে খাঁদার ওরে বাসরের কারণ বিন্দুমাত্র না লক্ষ্য করিয়াও চাপা গলায় ফিসফিস করিয়া বলিল, দেখেছি মাইরি, খুব বড় মাছ, বোধহয় পোনা, তাই উঠল না রে ভাই। অধিকতর উত্তেজিত এবং চাপা গলায় খাঁদু বলিল, উঠল না কি রে? তুই কিছু দেখিসনি, আর একটু হলে সুতো ছিঁড়ে নিয়ে যেত, তা জানিস? এই শিশু শিকারী যুগল আজ এই পুষ্করিণীর পলায়িত মৎস্যের আয়তন এবং তাহার সুতা ছিঁড়িবার শক্তি সম্বন্ধে যে প্রকাণ্ড ধারণাটুকু উপলব্ধি করিয়া লইয়াছিল, সেটুকু তাহাদের নিঃশেষে দূর হইবে সেই দিন, যেদিন তাহারা ভাঙা কঞ্চি ত্যাগ করিয়া সত্যিকারের আসল ছিপ ধরিতে শিখিবে, এবং সেদিন তাহারা বুঝিবে যে কলমির দল বা নিমজ্জিত কঞ্চি বা তালের বাগড়ায় লাগিয়া সুতো ছেঁড়া ভিন্ন, মৎস্যজাতীয় কোনো প্রকার জীব কর্তৃক তদ্রূপ কার্য সংঘটিত হওয়া এই হিঞ্চে কলমিপূর্ণ নিরামিষ জলাশয়টিতে একান্তই অসম্ভব। ফ্যান ফেলিতে আসিয়া জগদ্দম্বা চিৎকার করিয়া উঠিল, ওরে অলপে, হ্যাঁ, সেই থেকেই পচা জলের মধ্যে ঠায় দাঁড়িয়ে রয়েছিস? দাঁড়া তো, চুলোর দরে দিই তো ছিপ সুতো। কত করে এই না তোকে জ্বর থেকে তুলেছি, আবার পরবার মতলব করছিস? আয় বলছি, উঠে আয় এক্ষুনি। জলের দিকে দৃষ্টি স্থির রাখিয়া খাঁদা কিছু একটা বলিতে যাইতেছিল, কিন্তু কথা কহিতে বোধহয় সাহস করিল না, পাছে তাহার পলায়িত পোনা অথবা তাহারই কোনো আত্মীয় স্বজন বা জ্ঞাতিবান্ধব বড়শির কাছে আসিয়া কথার গোলমালে আবার পলাইয়া যায়। উঠছিস না যে বড়, শিগগির উঠে আয় পোড়ার মুখো। আটকুড়ির বেটি ছেলে বিয়ে রেখে গিয়ে কি ফ্যাঁসাদেই আমায় ফেলেছে গো, তবুও জলে দাঁড়িয়ে রইলি। ওরে মুখ পোড়া, এ পুকুরে কি মাছ আছে, না তুই মাছ ধরতে পারিস? শিগগির উঠায় বলছি। উত্তর না দিলেও আর চলে না, দিলেও এদিকে বড় মাছ হয়তো পালাইয়া যায়। সুতরাং উভয় সংকটে পড়িয়া দৃষ্টিটা জলের দিকেই স্থির রাখিয়া কিঞ্চিত বিরক্তির ভাবে খাঁদা শুধু বলিল, আহ, দাঁড়া তো মুখ পোড়া, তোর আমি বার করছি। বলিয়া জগদ্দম্বা দৌহিত্রের হাত হইতে কঞ্চি গাছটা ছিনাইয়া লইল এবং তাহার নড়া ধরিয়া বাটির মধ্যে উঠাইয়া আনিল। গোয়ালের আড়ার উপর কঞ্চি গাছটা রাখিতে রাখিতে জগদ্দম্বা বলিল, আহা, বাবুর ছিপের কিবে রূপ গো। খাঁদা রান্নাঘরের ভাঙা খুঁটিটা জড়াইয়া ধরিয়া রাগে ফুলিতেছিল। শুকনো কঞ্চি কগাছা কুড়িয়ে মড়াইতলায় রেখেছিলুম উনুন ধরাবো বলে, নক্ষী ছাড়া দস্যি দুবেলা মাছ ধরে ধরে দিলে সেগুলো শেষ করে। তোর মাছ ধরা নিকুচি করেছে, এই আড়ার ওপর তুলে রাখলুম, এইবার দেখি কেমন করে তুই ছিপ পারিস। এত বড় অত্যাচার খাঁদার আর সহ্য হইল না। ফোঁস ফোঁস করিতে করিতে আসিয়া দিদিমাকে খিমচাইয়া আঁচড়াইয়া কাপড় ধরিয়া টানা হিচড়া করিতে করিতে বলিল, পোড়ার মুখী কোথাকার, হতভাগী কোথাকার, আমার ছিপ দে বলছি, শুয়ার স্টুপিড। দাঁড়া তো অলপে, ছিপ দেওয়াচ্ছি তোকে। ও মা, একটু সুতো কেটে কাটনায় রাখবার জো নেই?
যা মেহনত করে সুতো কাটা, বামুনের হাতে কখনো একটা পইতে দিতে পারি না। নক্ষী ছাড়া 10 বার করে গিয়ে সুতোটুকু ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসছে। এক গাদা আলপিন ছিল নীলার বাক্সটার ভেতর, তার একটাও নেই। মুখ পোড়া সবগুলোকে বেঁকিয়ে বেঁকিয়ে বড়শি করেছে। ভারী মাছ ধরিয়ে মদ্য হয়েছেন, গেল যা। বনমালী মুখুজ্জের মেয়ে রাজবালা আগুন লইবার জন্য দুখানি ঘুঁটে হাতে করিয়া আসিয়া রান্নাঘরের ছাঁচতলায় দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে মামি? হওয়ার কথা আর বলিস নি মা, নই পুকুরের পচা পাঁকের ওপর দাঁড়িয়ে মাছ ধরছিলেন, তুলে এনেছি, তাই গোপালের আমার রাগ হয়েছে। দাঁড়িয়ে রইলি কেন মা? দাওয়ার ওপর একটু উঠে বস, এই ভাত কটা বেড়ে নিয়ে হাত ধুয়ে আগুন তুলে দিচ্ছি। এসো গো দাদা ঠাকুর, ভাত খাবে এসো, বালতির জলে ভালো করে হাত দুটি ধুয়ে এসো। এসো, খেয়ে দিয়ে নিয়ে তারপর বসে বসে রাগ করো এখন। বেরো বলছি, আমি খাবো না, তোর কথা বলতে হবে না, পোড়ারমুখী কোথাকার। পোড়ারমুখীর কাছে থাকিস কেন? পোড়ারমুখী না হলে যে এদিকে আবার হয় না। যেতে পারিস না বাপের কাছে? যা, দূর হয়ে যা, বাপের কাছে গিয়ে থাকগে যা। আমি তো পোড়ারমুখী, সুন্দরী ভালো মা হয়েছে, থাকতে পারিস না গিয়ে সেখানে? আমার এসব প্যারার ভোগ করবার তো দরকার নেই। যা, বেরো আমার বাড়ি থেকে। মুখ গোজ করিয়া খাঁদা বলিল, বেরোবো না। পোড়ারমুখী কোথাকার, তুই বেরো। তোর বাড়ি? আমার নয় তো কার? তোমার? হ্যাঁ আমার। খাদুর চোখে 2-1 ফোঁটা জলও ঝরিতেছিল। একটু থামিয়া আবার বলিল, এ তো তোমার বরের বাড়ি। রাজ ও জগদম্বা উভয় উভয়ের মুখের দিকে চাহিয়া গোপনে হাসিল। জগদম্বা খাঁদার সামনে আসিয়া বলিল, তাহলেও তোর তো আর নয়, তুই তো আর আমার বর নোস। বলেছিলুম বটে, তা এরকম হাড় জ্বালানো বরে আমার আর কাজ নেই। খাঁদার রাগ দ্বিগুণ মাত্রায় বাড়িয়া উঠিল। ভাঙা খুঁটিটাকে 2 হাতে জোরে নাড়াইতে নাড়াইতে ভ্যাংচাইয়া বলিল, আচ্ছা 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 আচ্ছা, পোড়ারমুখী কোথাকার। রাজবালা বলিল, মামি বুঝি খাদুকে বিয়ে করবে বলেছিলে? আগুন শুদ্ধ ঘুঁটেখানি রাজুর হাতের কাছে রাখিয়া জগদ্দম্বা বলিল, হ্যাঁ মা, সেদিন বলছিল সকলের বর আছে, তোমার কেন নেই দিদিমা? আমি বললুম, আমারও ছিল রে, মরে গেছে। ও বললে, আবার বর করো না কেন? আমি বললুম, একবার বিয়ে হলে আর হতে আছে? ও বললে, কেন, মা তো মরে গেছে, তা বাবা তো আবার বিয়ে করলে। তা আমি বললুম, তুই যদি আমার বর হোস তো না হয় তোকেই আবার বিয়ে করি। তা ও তাতে রাজি হলো। তা বলেছিলুম বটে যে ওকেই আবার বিয়ে করব, কিন্তু এরকম কথার অবাধ্য বর নিয়ে আমি কি করব? তোরাই বল তোমার রাজু। বলিয়া রাজুর মুখের দিকে চাহিয়া মুখ টিপিয়া হাসিল। রাজুও হাসিল। তারপর আগুন লইয়া যাইতে যাইতে রাজু বলিল, যাও মানিক, ভাত খাওগে, দিদিমা যা বলে শুনতে হয়, তুমি যে নক্কি ছেলে। জগদম্বা কড়া হইতে বাটি করিয়া খানিকটা দুধ লইয়া থালার কাছে রাখিল এবং খাঁদাকে জোর করিয়া কোলে তুলিয়া থালার কাছে বসাইয়া দিল। মানিক আমার, জাদু আমার, সোনা আমার, এই কতখানি শট দিয়েছি দেখ একবার। তুই যে আমার ছিষ্টি ধর, আমার বংশের দুলাল, আমার নয়নের। রাজু মাসির কাছে কেন বিয়ের কথা বললি? আচ্ছা, আর বলবো না। দেখো দেখি বাবা, জলে দাঁড়িয়ে থেকে পা দুটো একেবারে ঠান্ডা হিম হয়ে গেছে, চারিদিকে জ্বর জারি হচ্ছে, আবার পড়লে আর কি তোকে বাঁচাতে পারবো? কথা শোনো না কেন বাবা? নাও, শিগগির খেয়ে দিয়ে নিয়ে চলো, পাঠশালায় দিয়ে আসি। ছেলেরা সব বই সিলেট নিয়ে কখন গেছে, তারা ভাববে, ও মা, খাঁদার রোজ আসতে দেরি হয়। ছোট্ট একটু আখ্যায়িকা, একরত্তি তার পূর্ব কথা, বলিলেও হয় না বলিলেও হয়। একমাত্র কন্যা লীলাবতীর বয়স যখন 5 বৎসর, তখন পাগল স্বামীর মৃত্যু হয়। স্বামীর মৃত্যুতে হাতের নোয়া ও সিঁথির সিঁদুর লোভ ব্যতীত সংসারে জগদম্বা আর কিছুই পরিবর্তন জানিতে পারিল না, বরং দিনরাত দুরন্ত পাগলকে লইয়া ঘর করার
যে একটা মহা আতঙ্ক ছিল তাহার শেষ হইয়া গেল। সংসারে ন মাতা ন পিতা ন ভ্রাতা, গ্রাসাচ্ছাদনের কয়েক বিঘা ব্রহ্মোত্তর জমি এবং কন্যা লীলাবতী, এই দুইটি বস্তু অবলম্বন করিয়া বিধবা তাহার দিন কাটাইতে লাগিল। লীলা বড় হইল, জগদম্বা তাহার বিবাহ দিল। বুক ছিঁড়িয়া তাহাকে শ্বশুর বাড়ি পাঠাইল। শ্বশুরের সংসারও লীলার ছাঁকা, অর্থাৎ শ্বশুর আর স্বামী, স্বামী আর শ্বশুর। বছরখানিক পরে সেই শ্বশুরেরও যখন তিরোভাব ঘটিল, তখন প্রমথনাথ নিজের গৃহে তালাচাবি বন্ধ করিয়া স্ত্রীকে লইয়া শ্বশুরালয়ে আসিয়া আবির্ভূত হইল। তাহার পর লীলা একটি ফুটফুটে সন্তানের জননী হইল। কিন্তু খাঁদুর জন্মের পর লীলার শরীর এমন ভাঙিয়া পড়িল যে আর তাহা শোধরাইল না। খাঁদু দিদিমার কোলেই মানুষ হইতে লাগিল, আর লীলা তাহার নানা প্রকার রোগ লইয়া দিন কাটাইতে লাগিল। এই অবস্থায় বছর দিনেক পরে লীলা আরেকটি কন্যা প্রসব করিল, এবং 6 দিনের দিন আঁতুর ঘরেই সকন্যা লীলার ইহলীলার পরিসমাপ্তি হইয়া গেল। নদীর ধারে স্ত্রীর শেষ গতি সম্পন্ন করিয়া প্রমথ নির্বাপিত চিতা হইতে খানিকটা ভস্য সঙ্গে করিয়া আনিল, এবং তাহা একটি পাত্রে রাখিয়া তাহা সদরবাটির আমগাছতলায় প্রথিত করিয়া মিস্ত্রি ডাকাইয়া তদুপরি একটি বেদি নির্মাণ করাইল। পাড়া প্রতিবাসীদের কোনো প্রকার আনন্দ উৎসবে যোগদান একেবারেই বন্ধ করিয়া দিল। 2-একটি শোকের কবিতা লিখিল, এবং কলিকাতা হইতে উদ্ভ্রান্ত প্রেম একখানি আনাইয়া দিনের অধিকাংশ সময়ই তাহা হস্তে লইয়া স্ত্রীর বেদিপার্শ্বে কাটাইতে আরম্ভ করিল। বন্ধুদের মধ্যে যাহারা পুনরায় দ্বার পরিগ্রহের কথা বলিতে আসিয়াছিল, প্রমথ তাহাদের সহিত ঘৃণায় একেবারেই বাক্যালাপ বন্ধ করিয়া দিয়াছিল। বৎসরাধিককাল এইভাবেই কাটিয়া যাইবার পর হঠাৎ প্রমথর পরিবর্তন দেখা দিল, এবং ধর্মে অর্থাৎ সংসার ধর্মে পুনরায় তাহার মতিগতি সুস্পষ্ট হইয়া প্রকাশ পাইল। তাহার পর যাহা হইয়া থাকে, মাস কতক ধরিয়া এখানে ওখানে ঘুরিতে ঘুরিতে একদিন ক্রোশ 2-3 দূরবর্তী মাধবপুরে গোসাইবাড়ি একটি বয়স্থা কন্যা দেখিয়া আসিল, এবং কালবিলম্ব না করিয়া সঙ্গে সঙ্গেই কন্যাটির পানি পীড়ন করিয়া প্রাচীন সনাতন প্রথার মর্যাদা অক্ষুণ্ণ রাখিল। স্ত্রী বিন্দুবালা বিবাহের পর এই 1.5 বৎসরকাল পিত্রালয়েই আছে। প্রমথ নিজের গ্রামের জমিদার সেরেস্তায় একটি কর্মের জোগাড় করিয়া লইয়াছে। বহুদিন পরিত্যক্ত পৈতৃক জীর্ণ ভদ্রাসনের আবার সংস্কার হইতেছে। এইবার স্ত্রীকে আনিয়া নূতন করিয়া গৃহস্থালী পাতিয়া সংসার ধর্ম করিবার সর্বপ্রকার আয়োজনই প্রায় শেষ হইয়া আসিয়াছিল। এইটুকু মাত্রই এই ক্ষুদ্র কাহিনীর অতীত ইতিহাস। আহারাদি সারিয়া খাঁদাকে পাঠশালায় রাখিয়া আসিয়া জগদম্বা তুলার পাঁচ লইয়া টেকোয় সুতা কাটিতে কাটিতে অতীত ও বর্তমানের অনেক কথাই চিন্তা করিতেছিল। উমার মা আসিয়া খুঁটি ঠেস দিয়া বসিয়া বলিল, বৌদি, দিদি কাল মাধবপুরে শিশি বাড়ি গিয়েছিল, প্রমথর নতুন বউকে দেখে এলো। দিদি বললে, হ্যাঁ, সুন্দরী যাকে বলতে হয়, রূপ উতলে পড়ছে, তবে ধারী মেয়ে বাপু। ওরা যাই বলুক, 17-18 বছরের কম কিছুতেই নয়। মাধবপুরে বুঝি হেমার শিশি আছে? ওই একঘর নাপিত, তাও সব মরে হেজে গেছে। তা বউয়ের চোখে মুখে কথা, খুব গিন্নি খুব বান্নি, বলিয়ে কইয়ে লিখিয়ে পড়িয়ে একেবারে পাকা পোক্ত ফিট ফাইন। তা পেরমথর ভালোই হয়েছে, এতদিন তো সংসার কাকে বলে তা জানতে হয়নি। আসনে বসে তৈরি ভাত দুবেলা খেয়েছে, আর কেবল ঘুরে বেরিয়েছে। তা এখন তো আর তা হবে না, এখন চাকরিও করতে হবে, পয়সা উপায়ও করতে হবে, হাট বাজারও করতে হবে, সংসারে সবই এখন নিজেকে করতে হবে। আর তখন যদি একদিন বলিছি, বাবা নীলাজ 2টি পত্তি করবে, একবার জেলে বাড়ি গিয়ে দেখো না যদি কিছু জাওলা মাছ টাছ পাও, অমনি হুমকি দিয়ে এসেছে, আমি যাব জেলে পাড়ায় মাছ খুঁজতে? পরের খোসামত করে ঠাকুরজি চিরকাল হাট করে আনিয়েছি,
পের মতো কখনো একদিন হাটে গিয়ে হাট করে এনেছে, কখনো কুটোটি নেড়ে সংসারের কোনো উপকার করেনি। সব কথাই হৃদে গাঁথা আছে উমার মা। তা সুন্দরী বউ হয়েছে, সুখ হয়েছে, ভালোই হয়েছে, তবে তা শুনে তো আর আমার বুকের জ্বালা জুড়বে না। আমার নীলা যেদিন গেছে সেদিন থেকে আমার বুকে জ্বলুনির আর বিরাম নেই। বলেছে নগাঁয়ের বাড়ির ঘরদোর সব মেরামত হচ্ছে, ও মাসের 2রা তারিখে যাব। ওখান থেকে তো কাছেই, একদিন মাকে দেখতে যাব। তার পায়ের ধুলো, মুখে নুড়ো জেলে দিই তার। আস্পর্দার কথা দেখো, মাকে দেখতে যাব, গব্বধারিণী মা। একবার এলে মজাটা। দিদিমা, কী রেখে দো, এরই মধ্যে চলে এলি কেন পাঠশালা থেকে? এই তো তোকে রেখে আসছি। কি কি রে? দে। সত্যি না মিছে? এই তো একরাশ গিলে গেলি। স্লেট বই দাওয়ার উপর ফেলিয়া দিয়া টিপি টিপি হাসিতে হাসিতে খাঁদা বলিল, সত্যি গো সত্যি। বলিয়া তাড়াতাড়ি খিড়কির দরজা খুলিয়া ঘাটের দিকে ছুটিয়া বাহির হইয়া গেল। উমার মা বলিল, না না, সত্যিই হবে বোধ হয়, তা না হলে আর তাড়াতাড়ি চলে আসে বৌদি। মনেও করো না ঠাকুরজি, নিতুই ও এইরকম ফাঁকি দিয়ে পালিয়ে আসে। মাস্টারমশাই বলে যে আপনি যতক্ষণ বসে থাকেন খুড়ি ঠাকরুন, ততক্ষণ চুপটি করে খাঁদু আপনার বেশ বসে থাকে, তারপর আপনি উঠে গেলেই ও আর থাকতে চায় না। এ কি মুশকিল ভাই, আমি গিয়ে কি সারাদিন পাঠশালায় বসে থাকতে পারি? পেটথম পেটথম তাও ভাই করিছি, সেই জল খাবারের ছুটি পর্যন্ত বসে থেকে ছুটি হলে পরে ওকে একবারে সঙ্গে করেই নিয়ে আসতুম। এখন ওকে রেখে বাড়ি আসতে না আসতেই ও এসে হাজির, হয় খিদে নয় জল তেষ্টা, না হয় ওই রকম একটা কিছু। বলো কেন ঠাকুরজি, কি করি যে ছেলেকে নিয়ে তা জানি নে। বসবে বসবে, এই রকম করতে করতেই মন বসবে। আর ওর বয়সই বা কি বৌদি? তা হলেও এখন থেকে মন বসাতে না পারলে। হ্যাঁ রে, আবার ওই কতগুলো কষুটে খেজুর নিয়ে এলি কেন? খাসনি বাবা, পেট কামড়ে সারা হয়ে যাবি। খেজুরগুলি পৈঠার উপর রাখিয়া খাঁদা বলিল, কোষতে নয় গো, দেখো না কেমন পাকা পাকা, খাবে দিদমা? হ্যাঁ, ওই আস্তাকুড়ের খেজুর আমার খেতে হবে বই কি। আস্তাকুড়ের নয় গো, বেচাদের গাছের, মাইরি। তা ভালো, ওইখানেই থাক অমনি, ও আর খেও না মানিক। উমার মা, ভাই গাটা আবার শীত শীত করে আসছে, জ্বর আবার আজও এলো দেখছি। বৌদি, নিত্যি যখন এরকম জ্বর হচ্ছে তখন ভালো দেখে একটা ওষুধ টষুধ খাও, ওই আমার উমার জন্যে। হ্যাঁ, নীলাকে খেয়ে বসে আছি, আমাকে এখন 5 রকম ওষুধ বিশুধ খেয়ে বাঁচবার চেষ্টা করতে হবে বই কি। তা কি করবে বলো, ছেলেটার জন্য তো বাঁচতে হবে, তা না হলে ওকে আর কে দেখবে বলো? যা ছেলে সেই দেখবে উমার মা। তুমি মনে করেছো খেঁদোকে আমার কাছে রাখবে? মনেও তা করো না। এই কবে এসে নিয়ে যায় একদিন, এরই মধ্যে শাসিয়ে 10খানা চিঠি দিয়েছেন। আর আপনার কাছে সীমানকে রাখা চলিবে না, যেহেতু তাহার পড়াশোনার সময় আসিয়াছে। এই সময় অবহেলায় নষ্ট হইলে লেখাপড়া হওয়া কঠিন হইবে। তারপর আরও কত কি। হ্যাঁ, ওখানে থাকিলে বালকের স্বাস্থ্য ভালো থাকিবে না। সে কত ভাবেরই কথা উমার মা। তা বালকের স্বাস্থ্য এখানে কি করে আর ভালো থাকবে বলো? মার পেট থেকে পড়ে অবধি তো সুন্দরী বউয়ের কাছেই ছিল এতদিন, এখন এখানে থাকলে তো স্বাস্থ্য খারাপ হবেই। শ্রীমানকে আর এখানে রাখা কি করে? না উমার মা, আর বসে থাকা হলো না, লেপ মুড়ি দিতে হলো। খাঁদু, কোথাও যেও না বাবা, বাড়িতে বসে খেলা করো। সেদিন রাত্রে দৌহিত্র ও মাতামহিতে শুইয়া শুইয়া কথা হইতেছিল। জগদ্দম্বার জ্বর বোধহয় ছাড়িয়া আসিতেছিল। খাঁদুকে বুকের কাছে টানিয়া আনিয়া বলিল, আচ্ছা খাঁদু, আমি যদি মরে যাই বাবা, তুই কার কাছে থাকবি? তুমি মরবে কেন? আমি কি আর চিরকালই বাঁচব বাবা? দেখছিস না, রোজ রোজই জ্বর হতে আরম্ভ হয়েছে, হয়তো কবে একদিন টুপ করে মরে যাব। না দিদমা, তুমি মরো না। বেঁচে থেকে কি হবে বল, তুই তো আর একটি কথা আমার শুনিস না।
আচ্ছা, সত্যি হঠাৎ যদি মরেই যাই তাহলে কি করবি তখন তুই? তক্ষুনি বেচাদের বাড়ি ছুটে যাব। কিন্তু কি করে জানতে পারবো দিদমা যে তুমি মরে গেছো? চোখ তাহলে তো আর চাইবে না, খুব ডাকলেও না। না। তা হাড়ি বাড়ি ছুটে গিয়ে কি করবি বল? ওই রাজু মাসিদের বাড়ি গিয়ে খবর দিবি, ওই ফটিক মামাদের ছুটে গিয়ে বলবি ওই। বাধা দিয়া খাঁদু বলিল, আচ্ছা দিদমা, যদি এমনি রাত্রির বেলায় মরে যাও তাহলে কি হবে? কি করে অন্ধকারে একলা বেরোবো? সে বড় মুশকিল হবে দিদমা। তুমিও চোখ বুজে থাকবে, কথা কবে না, আর আমিও বেরোতে পারবো না। সেই তো বাবা, সেই কথাই তো ভাবছি। দেখো দিদমা, তুমি শোবার সময় রাত্রিরে ওপরকার খিলটা দিও না কো। ওপরের খিলটা দেয়া থাকলে দিদমা আমি তো নাগাল পাবো না। শুধু নিচের খিলটা দেয়া থাকলে টপ করে খুলে ফেলবো। ফেলেই দাওয়ায় বেরিয়ে খুব চেঁচিয়ে বেচা বেচা বলে ডাকবো। তারপর ওরা তো শুনতে পেলেই ছুটে আসবে। এলেই বলবো ওরা রাজু মাসিদের খবর দেবে। খাদুর ছোট মাথাটিতে নিজের শীর্ণ উত্তপ্ত হাত বুলাইতে বুলাইতে জগদ্দম্বা বলিল, না বাবা, অত তোমায় কিচ্ছু করতে হবে না ধন। মরি যদি তো দিনের বেলাতেই মরব। তখন যদি পাঠশালায় থাকি দিদমা? তোমায় ডাকিয়ে আনবো মানিক। বলিয়া জগদম্বা আরও কোলের কাছে খাদুকে টানিয়া তাহার পিঠে মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিল, আচ্ছা খাদু, এই 6 মাস ধরে যে বাবা পাঠশালায় যাচ্ছিস, শিখতে টিখতে পেরেছিস কিছু? হুম। কি শিখেছিস বল দেখি একবার। তোর বাপ তো খালি লিখছে এখানে থাকলে তোর পড়াশোনা কিচ্ছু হবে না, তোকে আমার কাছে আর বেশি দিন রাখবে না বাবা, এই কবে এসে হয়তো একদিন নিয়ে যায়। ইস, গেলে তো। আমি তো এখানে খুব ভালো লেখাপড়া শিখছি, তাহলেও নিয়ে যাবে? আচ্ছা, কি শিখেছিস বল দেখি। বলবো, অ আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ রি ক খ উঙা বর্গীর চ। তাহলে তো খুবই শিখেছিস দেখছি বাবা, একেবারে বর্গীর জ পর্যন্ত শিখে ফেলেছিস। হ্যাঁ দিদমা, আবার সটকে বলবো দেখবে। 1 2 3 4 5 6 7 8 9 10 19 13 15। নাতি দিদিমাতে এই প্রকার গভীর বিষয়ের আলোচনা চলিতে চলিতে খাদু একসময় ঘুমাইয়া পড়িল। সেদিন সন্ধ্যা হইতেই আকাশ ঘনাইয়া দুর্যোগের সৃষ্টি করিয়াছিল। অনেক রাত পর্যন্ত জগদম্বার চোখে নিদ্রা আসিল না। বাহিরে তখন ঝরঝর করিয়া অবিশ্রান্ত বৃষ্টি পড়িতেছিল। শ্রাবণের মেঘাবৃত নৈশ আকাশে কোথাও একরত্তি আলোর আভাস মাত্র ছিল না। চারিদিকে বিকট ঘুটঘুটে অন্ধকার। সেই গাঢ় অন্ধকার ভেদ করিয়া এক একবার দমকা বাতাস আসিয়া ঘরের চাল ও গাছপালাকে কাঁপাইয়া ও দোলাইয়া দিয়া যাইতেছিল। অন্ধকারে রাজ্যে বাতাস এবং বৃষ্টির যেন রাক্ষসে খেলা চলিতে লাগিল। মধ্যে মধ্যে এক একবার দূরের কোনো গ্রাম হইতে কোনো কর্তব্যনিষ্ঠ চৌকিদারের চৌকির হাঁক বিকট হইয়া বাতাসে ভাসিয়া আসিতেছিল। প্রকৃতির এই বিপর্যয়ের মধ্যে জগদম্বার সমস্ত অন্তর আজ কি যেন একটা আতঙ্কে থাকিয়া থাকিয়া শিহরিয়া উঠিতে লাগিল। এই সময় বোধহয় কি একটা ভয়ের স্বপ্ন দেখিয়া খাদু অস্ফুটে ডাকিয়া উঠিল, দিদমা গো। জগদম্বা তাহাকে একেবারে বুকের সহিত মিশাইয়া চাপিয়া ধরিল। তারপর প্রায় সারা রাত্রি অনিদ্রায় কাটাইয়া ভোরের দিকে জগদম্বা ঘুমাইয়া পড়িল। পরদিন প্রাতে যখন খাদু তাহাকে ডাকাডাকি করিয়া তুলিয়া দিল, তখন উঠান রোদে ভরিয়া গিয়াছিল এবং গরু ছাড়িয়া দিবার জন্য দূরে রাখালের উচ্চ কণ্ঠস্বর শোনা যাইতেছিল। আজ 8 দিন হইল প্রমথ আসিয়া খাদুকে নবগ্রাম লইয়া গিয়াছে। জগদম্বাকেও যাইবার জন্য বিশেষরূপে পীড়াপিড়ি করিয়াছিল,
ফলে প্রমথকে কতকগুলি কড়া কথা শুনিতে হইয়াছিল। জগদম্বার জ্বর বন্ধ হইয়া গিয়াছিল, কিন্তু আজকাল জ্বর আবার আসে। তবে দিনের বেলা তাহার জ্বর আসিতে কেহ দেখে নাই। জগদম্বা বলে রাত্রে আসে। রাজবালা এখন আগুন লইতে আসিয়া প্রায় প্রত্যহই ফিরিয়া যায়, আগুন পায় না। জগদম্বা বলে, উনুনে আর কি জন্যে আগুন দেব মা, ভাত খাবে কে? রোজই রাতে জ্বর হয়। সুতরাং জগদম্বা উনুনে আগুন দেওয়া বন্ধ করিয়া দিয়াছে। কিন্তু সারা রাত্রি ধরিয়া যাহার জ্বর হয়, সে প্রত্যুষে বিছানা হইতে উঠিতেও পারে, গরু বাছুরের সেবাও করিতে পারে এবং অন্যান্য যাবতীয় গৃহকার্য করিতেও তাহার বাধে না। পারে না শুধু রাঁধিয়া দুটি ভাত খাইতে, আর অবসর সময়ে আগেকার দিনের মতো পাড়া প্রতিবেশীদের বাড়ি বেড়াইতে। ঘরের কাজকর্ম সারিয়া যেটুকু সময় থাকে, হয় সেটুকু শুইয়া থাকে, নয়তো বসিয়া বসিয়া সুতা কাটে। সুতা কিন্তু আগের দিনের মতো ভালো কাটা হয় না, হয় তাহা মোটা বেরোয়, নয়তোবা ঘন ঘন ছিঁড়িয়া যায়। সেদিন দুপুরবেলা বসিয়া বসিয়া জগদম্বা সুতা কাটিতেছিল। উমার মা আসিয়া বসিল। দু এক কথার পর বলিল, শরীরটা তোমার বৌদি বড্ড খারাপ হয়ে যাচ্ছে। তখন অত ভুগছিলে, জ্বরের ওপর জ্বর, তাতেও কিন্তু এমন যাচ্ছে তাই হয়ে যাওনি। এই 5-7 দিনেই যেন একেবারে তোমায় ভেঙে দিয়েছে। আচ্ছা, কখন তোমার জ্বর আসে বৌদি? তুমি বাবু একটা ওষুধ টষুধ খাও, নইলে চলবে না। খাবো এইবার। হ্যাঁ খাও, তা নইলে। হ্যাঁ, খাঁদুর আর কোনো খবর পাওনি বৌদি? কারোকে নগাঁয় পাঠাওনি? হ্যাঁ, মরছি নিজের জ্বালায়, খাঁদুর খবর। ওটাকে নিয়ে গেছে না বেচেছি? ছেলেটা জ্বর নিয়ে গেল, কেমন রইল। যেমন থাকে থাক বোন, আমার আর ওসব ঝক্কি ভালো লাগে না। তার জন্যে কি আমায় কম জ্বালাতন হতে হতো? এই দেখো না, কদিন নেই তো এই কত সুতোর নলি হয়েছে। সে থাকলে কি আর একটুও হতো? আর বাড়িঘর নোংরা করবার শিরোমণি ছিল। কঞ্চি কেটে, বাঁশ কেটে, ছাইভস্য, কাদামাটি, ইট পাটকেল, সুতো, দড়ি, ন্যাকড়া, কাগজে ঘরদোর একেবারে একাকার করে রাখত। আর তাছাড়া তার জন্যে কি কোনো কাজ করতে পেতুম উমার মা? দুদণ্ড ভগবানের নাম করতেই তো সময় পেতুম না। দিনের মধ্যে 1000বার তার দিদমাগো সাড়া দিতে দিতেই প্রাণ ওষ্ঠাগত হতো। নিয়ে গেছে, বেঁচিছি। আরও খানিক্ষণ এ কথা সে কথার পর উমার মা উঠিয়া গেল। জগদম্বাও সুতা কাটা বন্ধ করিয়া উঠিয়া ঘরের মধ্যে যাইয়া শুইয়া পড়িল। আলনায় খাঁদুর একখানি নীল রং করা ধুতি ঝুলিতেছিল। এবার পূজার সময় দোকানে ওই রকম কাপড় দেখিয়া খাঁদু বড় বায়না ধরিয়াছিল। তাই জগদম্বা 11 আনা পয়সা দিয়া তাহা কিনিয়া দিয়াছিল। জগদম্বা উঠিয়া সেখানি ঝাড়িয়া ঝুড়িয়া কোঁচাইয়া আবার আলনার উপর রাখিয়া দিল। তারপর নিজের মনেই বলিল, আহা, কাপড়খানার জন্যে মরে যায়, তা পরতে পাবে না, ফেলে গেল। আর এই দেখো, বই সেলেট পর্যন্ত নিয়ে যায়নি। তাড়াতাড়ি ছেলেটাকে নিয়ে যেতে পারলে যেন হয়। বলিয়া সেগুলিও গোছাইয়া ভাঙা তোরঙ্গটার মধ্যে রাখিতে রাখিতে বলিল, দেখেছ একবার, সেদিন কান্নাকাটি করে পয়সা 2 আনা নিয়ে গিয়ে এই খাতার পেন্সিল কেনা হয়েছে, আর এইসব ছাইপাঁশ, চিত্তির বিচিত্তির আঁকজোক কেটে কাগজগুলো সব নষ্ট করেছে। আহা, বাছা নিয়ে যেতেও পারলে না। লীলা, প্রমথ ও খাঁদুর একসঙ্গে একখানি ফটো ছিল। জগদম্বার শূন্য বাক্সের মধ্যে লক্ষ্মীর কৌটা ও এই ফটোখানি থাকিত। মধ্যে মধ্যে জগদম্বা ছবিখানি বাহির করিত। আজ সকালে সেখানি বাহির করিয়া বিছানার তলায় রাখিয়াছিল। সেখানি এখন হাতে করিয়া আবার শয্যায় আসিয়া শুইয়া পড়িল। উঠান হইতে কে ডাকিল, খুড়িমা, ঘরে আছো না কি গো? তাড়াতাড়ি বুকের উপর হইতে ছবিখানি সরাইয়া বালিশের তলায় রাখিয়া জগদম্বা উঠিয়া বসিল এবং বাহিরের দিকে চাহিয়া বলিল, কে রে, বোষ্টম বউ? আচ্ছা, তোর আক্কেল কি বল দেখি? আর 4 দিন হলো তোর মোটে দেখাই নেই।
যখনই যাই তখন গিয়ে দেখি ঘরে তালা বন্ধ। কোথায় ছিলি এতদিন? বৈষ্ণব বউ দুয়ারের বাহিরে বসিয়া বলিল, সে কথা আর বলো না মা, মনে করো না যে বৈষ্ণব বউ যায়নি। নগা, মণিপুর, আজাগা ভিক্ষের জন্যে এ তো আমাকে নিত্যই যেতে হয় মা। নগাঁয় তার পরদিনই আমি গিয়েছিলুম, খবরও এনেছি। কিন্তু খুড়ি ঠাকরুন গাঁয়ে আর এসে পৌঁছুতে পারিনি। পথেতেই মা এমন জ্বর এলো যে দাঁড়াতে পারলুম না। ওই মণিপুরে ভাসুরপোর ঘরে কষ্টে শিষ্টে গিয়ে পড়লুম। তারপর রাত্রির থেকে একেবারে বেধড়ক জ্বর। এই 3 দিন পরে আজ সকালে জ্বরটা ছেড়েছে খুড়িমা। তাই ভাবলুম, আহা, খুড়িমা ভেবে সারা হচ্ছে, আস্তে আস্তে এইটুকু গিয়ে খবরটা একবার দিয়ে আসি। নইলে পরে। ছেলেটা কেমন আছে বল দেখি? না, খাদু তোমার ভালো আছে, ডাক্তার দেখাচ্ছে, ওষুধপত্র খাচ্ছে। ওষুধপত্র খাচ্ছে? তাহলে এখনো অসুখ সারেনি? না, অসুখ সেরে গেছে, সেই দিন পথ্যি করেছে। তা পের মতো তোকে চিনতে পারলে তো? খাদু তোকে দেখে কিছু বললে না? জামাইবাবু তখন ঘরে ছিল না, কাছারি গেছিল। বউটি তো আর আমাকে চেনে না। খুব রূপসী বউ হয়েছে জামাইবাবুর এবার, রূপ আর গায়ে ধরে না। তা আমি যেমন ভিক্ষে করতে গেছি, ভিক্ষে চাইলুম। বউটি বললে, ভিক্ষে দিতে নেই গো, ছেলের আমার অসুখ। দেখলুম খাদুকে কোলে করে বিছানার ওপর বসে বসে বাসাত করছে। একগাছি। বাধা দিয়া জগদম্বা জিজ্ঞাসা করিল, খাদুকে কোলে করে বসে বাতাস করছে? হ্যাঁ গো, একগাছি সোনার হার খাদুর গলায় পরানো, বোধহয় বউয়েরই হার, দুনলি করে পরিয়ে দিয়েছে। মাতা শিয়রে। নিজের হার খাদুর গলায় পরিয়ে দিয়েছে? হ্যাঁ, মাথার শিয়রে একখানা রেকাবিতে বেদানা, বিলিতি খেজুর, বিস্কুট আরও সব কি রয়েছে। তুই আর কারো বাড়ি গিয়ে পড়িসনি তো? কি যে বলে খুড়িমা তার ঠিক নেই। 5 বছর বয়স থেকে মায়ের সঙ্গে নগাঁয়ে ভিক্ষে যাচ্ছি। জামাইবাবুদের বাড়ি আর আমি চিনি না? একেবারে সিদ্ধেশ্বরীর মন্দিরের নাগোয়া বাড়ি। হ্যাঁ, সেই বাড়ি বটে। তা খাদু তোকে দেখতে পেলে না? তোমার খাদুও তো আমায় তেমন চেনে না গো। তারপর আমি একটু জল চাইলুম, 1 ডালা মিছরি আর 1 ঘটি জল দিয়ে বউটি বললে, এসো বাছা আর একদিন, ছেলের আমার অসুখ সারলে একদিন এসে ভিক্ষে নিয়ে যেও। কদিনের পর আজ 2টি পত্তি দিয়েছি মা, আজ আর ভিক্ষেটা দেব না। এখনো ওষুধ। দিদমা। চমকের প্রথম বেগ কাটিতে না কাটিতে জগদম্বা দেখিল, নূতন ভেলভেটের স্যুট ও সোনার হারে সজ্জিত হইয়া খাদু উঠানের মাঝখানে দাঁড়াইয়া বলিতেছে, শিগগির উঠে এসো, দেখো না কে আসছে, গরুর গাড়ি করে তোমাকে। কথার শেষ হইল না, সঙ্গে সঙ্গেই একটি 16-17 বৎসরের মেয়ে লালপাড়ের একখানা ধবধবে শাড়ি পরিয়া উঠান আলো করিয়া প্রবেশ করিল এবং দাওয়ার উপর উঠিয়া তাহার অনাবৃত মুখ জগদম্বার পায়ের উপর রাখিয়া বলিল, কি অপরাধ করেছি মা, যে মেয়েকে তোমার এত শাস্তি দেবে? বৈষ্ণব বউ অবাক হইয়া গিয়াছিল, এতক্ষণে তাহার বাক ফুটিল। ও খুড়িমা, জামাইবাবু নতুন বউ যে গো। বিন্দু তেমনি ভাবে জগদম্বার পায়ের উপর মুখ রাখিয়া বলিতে লাগিল, দিদি স্বর্গে গেছে, কিন্তু আমিও তো তোমার মেয়ে মা। কি অপরাধে মায়ের সেবা থেকে তুমি আমায় বঞ্চিত করবে? পেটে জন্মায়নি, তা সে অপরাধ আমার না ভগবানের? তুমিই তো আমাকে বলে দাও। তুমি মাথার উপর না থাকলে আমি খাদুকে কেমন করে মানুষ করে তুলব? তাই তোমার খাদুই তোমাকে আজ নিতে এসেছে মা। বলো, তার বাড়িতে তুমি যাবে কি না? রক্তশূন্য শীর্ণ হাতখানি দিয়া বিন্দুকে ধরিয়া উঠাইয়া জগদম্বা ধীরে ধীরে জিজ্ঞাসা করিল, এখানকার বাড়িঘর? বিন্দু খাদুকে কোলে তুলিয়া লইয়া বলিল, সে সব ব্যবস্থাই আমি করতে পারবো মা, তুমি শুধু তোমার ওপর আমায় মেয়ের অধিকারটুকু দাও। জগদম্বা বলিল, দেবার আগেই সে তো তুমি জোর করে আদায় করে নিয়েছ। খাদু আমার যখন তোমায় ভালোবেসেছে, মা বলে যখন তোমার কোলে তার জায়গা করে নিয়েছে, মেয়ের দাবি তখন তোমার আপনা হতেই জন্মে গেছে।
পরদিন প্রাতে এক হাতে তসরের কাপড় ও হরিনামের মালা এবং আর এক হাতে সুতার নলি, টেকো, তুলার পাঁজ প্রভৃতির পুটুলি লইয়া সকলের আগেই যখন জগদম্বা গাড়িতে আসিয়া উঠিয়া বসিল, তখন সদর দরজার সামনে দাঁড়াইয়া বিন্দু উমার মার হাতে বাড়ির চাবি দিয়া বলিল, তাহলে এই ২-৪টে দিন একটু দেখো পিসিমা, এরই মধ্যেই লোক পাঠিয়ে আমি সব ব্যবস্থা করে ফেলব। সেই সময় বৈষ্ণব বউ আসিয়া পিছন হইতে বলিল, মাকে পাকড়াও করে শুধু নিয়ে গেলেই তো হবে না দিদিমণি, আমার ভিক্ষের কথাটা মনে আছে তো? পিছন ফিরিয়া বিন্দু বলিল, হ্যাঁ দিদি, আছে বই কি, বলিয়া আঁচল হইতে একটি টাকা খুলিয়া বৈষ্ণব বউয়ের হাতে দিল। কি আর বলবো দিদিমণি, তোমার মতো এমনি মন যেন সকলেরই হয়, রাধারানী তোমার ভালো করুন। খাদুকে কোলে তুলিয়া লইয়া বিন্দু বলিল, আশীর্বাদ করো দিদি, আজ যেমন আনন্দ পেলুম এই রকম আনন্দ যেন চিরকাল তোমার রাধারানী দেন। খাদু তখন বিন্দুর কানের কাছে মুখ লইয়া গিয়া চুপি চুপি বলিল, গোয়ালের আড়া থেকে আমার ছিপ গাছটা পেরে দেবে মা, নিয়ে যাব। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।